তাজুল ইসলাম বনি। আশা করি তাজুল ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার মাইকটা অন করতে হবে তাজুল ভাই। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। কেমন আছেন? ধন্যবাদ সানি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ঈদ মোবারক এবং আপনার সকল দর্শক এবং আজকে আমার শ্রদ্ধেয় অন্য অতিথি তাজুল মোহাম্মদ ভাই, উনাকেও ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। আর সেই সাথে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন চ্যানেল NW-তে, তাদের সকলকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের নিরাপদ এবং সুস্বাস্থ্য কামনা করছি। তো যাই হোক, আমাদের বিজ্ঞ আলোচক তাজুল মোহাম্মদ ভাই এতক্ষণ আমাদের শ্রদ্ধেয় বীর সেনানী, বীর প্রতীক তারামন বিবির কথা বলছিলেন সে উত্তরবঙ্গে। তো আমার খুব গর্ব লাগে এই কারণে যে তারামন বিবি যেখানে ছিলেন সেই সময়টায় উনি যখন মুক্তিযুদ্ধে জয়েন করেছিলেন, আমাদের আরেকজনের কথা মনে পড়ছে এই মুহূর্তে, সেতারা বেগম। উনিও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ওনাদের সকলের রুহের প্রতি শান্তি কামনা করছি। সেই সাথে আমি এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা শক্তি আছি তাদেরকে অজস্র অজস্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো এই রাজীবপুরের শঙ্কর মাধবপুরের যে বীর প্রতীক তারামন বিবি, উনি যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তার পিছনের কারণ ছিল একটা, সেটা ছিল নারী মুক্তি। নারীদের মুক্ত করার জন্যই, যেহেতু উনি নারী ছিলেন এবং উনি বাংলাদেশ বলে একটা আলাদা ভূখণ্ড চেয়েছিলেন এবং সেখানে নারীরা মাথা উঁচু করে দাঁড়াবে, তাদের যে সম্মানটুকু তারা সেখানে পাবে, নারীদের প্রতি যে বৈষম্য সেটা দূর করার জন্য সেদিন উনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো যাই হোক, আমার সেদিনের কথা মনে পড়ে। এটা 1969 সালে যখন বাংলাদেশের তখন নির্বাচন হচ্ছিল, তখন সেই উত্তরবঙ্গের দিনাজপুর জেলার দিনাজপুর শহরের যে মানুষ বীর দর্পে রাস্তায় নেমেছিল তাদেরই একটা অংশ ছিলেন এই তারামন বিবি। এবং আমরা সেদিন দেখতাম যে দিনাজপুর শহরের প্রত্যেকটি ধূলিকণা সেদিন বাংলাদেশের জন্য অতিরিক্ত আত্মা যেন মুক্তি পায় সেই স্লোগান নিয়ে, জয় বাংলা স্লোগান নিয়ে সেদিন রাস্তায় নেমেছিল। তারা দরদর করে ঘামতেছিল, তাদের চক্ষু লাল বর্ণ হয়ে গেছিল, এই কারণে যে দিনাজপুরের পাশেই তারামন বিবির সেই পাশেই সৈয়দপুর, যেখানে বাংলাদেশ বিরোধী বিহারীদের সবচেয়ে বড় আড্ডাখানা ছিল। আসলে ব্যাপারটা হলো যে সানি ভাই একটু আগে বলে গেছেন, আমরা যদিও রাজনীতির সাথে এইভাবে ওতপ্রোতভাবে জড়িত না, রাজনীতি যারা করে তারা রাজনীতি করে, কিন্তু আমাদের কথা হলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা বাংলার পক্ষের শক্তি। এটা হলো আমাদের সবচেয়ে পরিচয়। যারাই জয় বাংলা স্লোগানকে ধারণ করবে, মুক্তিযুদ্ধকে ধারণ করবে, এই তারামন বিবিদের মতন যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে সসম্মানে সম্মানিত করবে, আমরা তাদের পক্ষের শক্তি, আমরা তাদের জন্য কথা বলি। আমরা কোনো ব্যক্তিগত কোনো দল বা ইয়ার জন্য আমরা কথা বলি না। তো সবচেয়ে বড় কথা হলো, তো সেদিনের কথা যখন মনে পড়ে 1969, সেই 70-71 সালের কথা, সেদিন আমি একজন শিশু দিনাজপুরে, আমার বয়স তখন 5 বছর। আমরা তখন দেখেছি যে দিনাজপুর শহর থেকে রামসাগর হয়ে আমরা একেবারে ইন্ডিয়ার 10 মাইল ভিতরে যেয়ে আমরা থেমেছি। একটা 5 বছরের বাচ্চা বা শিশু কিভাবে এই 20-30 মাইল কিলোমিটার রাস্তা কিভাবে এক নাগারে পার হয়, এর সবচেয়ে বড় যে জিনিসটি ছিল, তখন আমরা বুঝতাম না, তখন আমরা শুধু এইটাই বুঝতাম আমাদেরকে বাঁচতে হবে, আর আমরা যদি বাঁচতে পারি তাহলে আমরা বাংলাদেশটাকে পাবো। তো যাই হোক, কিন্তু এখন যে কথাটা হলো, আমাদের শ্রদ্ধেয় তাজুল মোহাম্মদ সাহেব এগুলির অনেক ব্যাখ্যা, যেহেতু উনি আমাদের একেবারে তৃণমূল থেকে
মুক্তিযুদ্ধের ব্যাপারগুলি, কে কোথায় কি করেছিলেন, কোথায় খেয়েছিলেন, কোথায় ঘুমিয়েছিলেন, সেগুলি উনি বিশ্লেষণমূলক রিসার্চ করে। ওনার ব্যাপারটা আলাদা, আমরা এত সুন্দর করে এত ইনফরমেশন আমরা বলতে পারবো না। তবে আমি যে কথাটা ভাবি এই মুহূর্তে, যে এই যে তারামন বিবিরা যারা যুদ্ধ করেছিল, তারামন বিবির সাথে যারা অন্যরা যুদ্ধ করেছিল, এই যে 30 লক্ষ মা বোন সেদিন প্রাণ দিয়েছিল, 3 লাখের উপর মা বোনরা যাদের ইজ্জত দিয়েছিল, সেইটার যে মর্যাদা, সেটা কি আমরা এই মুহূর্তে পাচ্ছি কিনা? দেখেন, খুবই কষ্ট লাগে বলতে, যারা এই বাংলাদেশটাকে সৃষ্টি করেছিল সেই মুক্তিযোদ্ধারা আজকে সব জায়গায় বঞ্চিত, নির্যাতিত। আপনারা দেখলে দেখবেন মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিলে এক ধরনের, বাংলাদেশের খুব বেশি হলে আমার মনে হয় 5% লোক হবে কিনা, তাদের উপরে জুতার মালা চড়িয়ে দিচ্ছে, তাদেরকে প্রকাশ্যে আঘাত করছে, প্রকাশ্যে অনেককে মেরে ফেলছে মুক্তিযোদ্ধা হওয়ার কারণে। তো আজকে যদি তারামন বিবিরা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই এটার প্রতিবাদ করত। কারণ আজকে কোনো নারী তারা বুক ফুলিয়ে কোনো কিছু করতে পারছে না। আপনি চিন্তা করেন, আজকে একটা নতুন সংসদ হয়েছে, এই সংসদে নারীর কোনো উপস্থিতি কি আপনি দেখতে পারেন? যে এখানে নারী সংসদে, এই সংসদে এতগুলি নারী আছে, নারীরা বৈষম্যের শিকার। আপনি দেখেন আমাদের যে জাতীয় যে সংকট, যে দারিদ্রতা, আমরা গত সরকারের আমলে দেখেছি যে নারীরা সকালবেলা একটা টিফিন কারির মধ্যে একটু ভাত বা একটা রুটি, একটু সবজি নিয়ে কাজে চলে গেছে, নিজে যা আয় করেছে বুক ফুলিয়ে বলেছে আমি আমার নিজের রোজগারে খাই। আজকে সেই নারীরা কাজ থেকে বঞ্চিত, সেই সব ফ্যাক্টরি, সেই সব ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে গেছে। এখানে তো তারামন বিবিদের যে স্বপ্ন ছিল সেটা ধূলিসাৎ হয়ে গেছে। তো আমরা যারা দেশকে ভালোবাসি, জয় বাংলাকে ভালোবাসি, মুক্তিযুদ্ধকে ভালোবাসি, 30 লক্ষ মা বোন সহ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করি, আমাদের স্কন্ধে, আমাদের ঘাড়ে সেই দায়িত্ব এসে পৌঁছায় যে যেইভাবে হোক এই তারামন বিবিরা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন যেন আমরা ধারণ করতে পারি, সেটা যেন বাস্তবে পরিণত করতে পারি। নারীরা যেন তার কাজের ক্ষেত্রে ফিরে যেতে পারে, নারীরা যেন স্কুল কলেজে যেতে পারে, স্কুল কলেজে যাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো সেই জঙ্গিবাদী ইসলামের নাম ধরে তার ওড়না ধরে টান না দেয়, তাকে হেনস্থা না করে, তার মানহানি না করে। আমরা আজকে দেখছি বিভিন্ন জায়গায় মেয়েদেরকে নিয়ে, যেটা মেয়েদের কথাটা এই কারণে বলছি, তারামন বিবির কথাটা যেহেতু এসেছে, সেখান থেকে মেয়েদেরকে নিয়ে রাস্তার থেকে উঠিয়ে নিয়ে পরের দিন দেখা যায় যে তাকে ধর্ষণ করে কোনো জায়গায় তার মৃতদেহ, তার বডিটা পড়ে আছে। আমরা তো এই স্বাধীনতা চাই নাই, এই বাংলাদেশ চাই নাই। তোমরা যদি এই বাংলাদেশ চাও, তোমরা যদি নারীদের এই ধর্ষণ করো, নারীদের অধিকার খর্ব করো, তারামন বিবিদের মতন মানুষদেরকে যদি তোমরা অপমান করো, তাহলে তোমরা বাংলাদেশের নাম মুছে দিতে চেষ্টা করো। এই বাংলাদেশের নাম নিয়ে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা আর রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা, জয় বাংলা স্লোগান যেখানে আছে, সেখানে তোমরা এসব অপকর্ম করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের ম্যাক্সিমাম মানুষ স্বাধীনতা চেতনশীল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে। তারা মনে করে যে যার ধর্ম যে যার ভাবে যেভাবেই সুন্দর হয়, যেভাবে অপরের যেন কোনো অসুবিধা না হয় সেভাবে পালন করতে পারে। আজকে বলতে লজ্জা লাগে, সেই ক্ষমতাধররাই আজকে বিভিন্ন লেভেল পাল্টিয়ে আজকে সংসদে বসে আছে। আজকে মব সন্ত্রাস বন্ধ হচ্ছে না, নারীদের প্রতি যে অত্যাচার সেটা বন্ধ হচ্ছে না। মুখে বলছে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে, কিন্তু মুক্তিযোদ্ধাদের যে মূল্যায়ন সেটা তারা কোনো অবস্থাতেই দেখাতে পারছে না। সেজন্য বলতে ইচ্ছে করে যে এই যে অবৈধ ইউনূস স্বৈরাচার সরকার যেটা ছিল, সে যে লেভেলে সন্ত্রাসীদের আস্থানাগুলিকে লালন পালন করেছে এবং যেভাবে লেভেল দিয়ে এই বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, তারামন বিবিদের অপমান করেছে, বাংলাদেশের মেহনতি মানুষদের যারা সুখ শান্তিতে নিরাপত্তার সাথে বাংলাদেশে বসবাস করতে চায় তাদেরকে লাঞ্ছিত করেছে, তাদের নিরাপত্তা বিঘ্ন করেছে। আজকে মানুষ ঘরের বাইরে যেতে অপারগ এইসব কারণে। তারা যেন সুন্দর মতন দেশটাকে গড়ে তুলতে পারে। দেশটা যে একটা উন্নয়নশীল ধারায় ছিল, সে যেই করুক, আমরা চাই দেশটা দিন দিন তার অগ্রগতির দিকে আগিয়ে যাক। তার আগে আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষের, বিশেষ করে মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষদের, বাংলাদেশ কর্মজীবী মানুষদের আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের
পেটের ভাত, দুবেলার ডাল ভাত আগে নিশ্চিত করতে হবে, তাহলেই এই বাংলাদেশটা ধীরে ধীরে। এবং বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধু কোনো দলীয় আইকন না। অনেকে বলে যে আমরা নাকি চেতনা বিক্রি করে খাই দাই ইয়া করি, তো চেতনা বিক্রি করে তো ভাই কোনোদিন একটা চাও খাইতে পারলাম না। তো আমরা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, তোমরা যদি মনে করো মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বেঁচে আছি, আমরা সেই চেতনা নিয়েই বেঁচে থাকতে চাই। মুক্তিযুদ্ধ আমাদের রক্তে লালিত, রক্তের কণিকার সাথে মিশ্রিত। আমরা ইসলামের কথা বলে সূর্যকে থামিয়ে দিতে পারি না, আমরা ইসলামের কথা বলে বেহেশত বিক্রি করতে পারি না, আমরা ইসলামের কথা বলে আমরা যা করতে পারি না। তোমরা হলো কুলাঙ্গার, আর এই কুলাঙ্গারের পৃষ্ঠপোষক এখন যারা সরকারে এসেছে তারা একবার এই কথা বলে, আরেকবার এই কথা বলে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, বাংলাদেশটাকে সুন্দর বসবাসের যোগ্য করে তুলতে হবে। ধন্যবাদ, অনেক বলে ফেললাম। আসলে এইসব কথা বলি না, কিন্তু আজকে কেন জানি সানি ভাই আমার মনে হলো যে এইসব কথাগুলো মানুষের জানা দরকার। না, আপনার সাথে আমি একেবারেই একমত। এর জন্যই হয়তো আপনি খেয়াল করেছেন যে আজকে অনুষ্ঠানটা শুরু করার সময় আমি কিছু কথা বলেছি দর্শকদের উদ্দেশ্যে। কারণ সত্যিকার অর্থে এখন দেখা যাচ্ছে যে আমরা যারা অনলাইনে কথা বলি, সামাজিক গণমাধ্যমে, আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে বিশেষ করে আমরা যারা কথা বলি, তো আমাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে যে আমরা আওয়ামী লীগের ধূসর, আমরা ফ্যাসিস্টের ধূসর, এই ধরনের কথাবার্তা, যে কোনো একটা রাজনৈতিক দলের ট্যাগ লাগানো হচ্ছে। তো শুধু তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগ এই গত 16-17 বছর ক্ষমতায় ছিলেন। এই গত 16-17 বছর কিন্তু আমরা বিদেশে প্রবাসী হিসেবে কাজ করেছি, আমরা আপনাদেরকে রেমিটেন্স পাঠিয়েছি। বর্তমানে যারা এখন অনলাইনে কথা বলছে, আপনারা একটু বিবেক দিয়ে খাতা কলম নিয়ে লিস্ট করবেন এবং হিসাব করে দেখবেন তো কয়জন আমরা যারা নিজেদের উদ্যোগে কথা বলছে, আমরা কয়জন আওয়ামী লীগের মাওয়া খেয়েছি, কয়জন আওয়ামী লীগের অর্থ পেয়েছি, বা আওয়ামী লীগের কয়টা নেতা আমাদেরকে চিনে। আজকে কথার কথা যদি আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে, আওয়ামী লীগকে আমাদেরকে চিনবে? আর চেনার তো দরকারও তো নাই। সেজন্য তো আমরা প্ল্যাটফর্মে আসিনি কথা বলতে, যে আমাদেরকে চিনবে, সেটাই। একদম আমি আপনার সাথে একমত। আওয়ামী লীগ যদি ভবিষ্যতে কোনো সময় ক্ষমতায় আসে, আওয়ামী লীগ আমাদেরকে চিনবে না, চিনার দরকার নাই তো, আমরা তো সেটার জন্য আমরা কথা বলি না। সেটাই, আমরা আমাদের জায়গায় খুব ভালো আছি। জীবনে 60 বছর পার হয়ে গেছে, কোনোদিন তো যাই নাই আওয়ামী লীগে, বলতে পারবে না যা রাস্তায় যায় একটা মিছিল করছি। কারণ আমরা সবসময় চিন্তা করছি যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, যার কারণে বাংলাদেশের নামক একটা দেশের সৃষ্টি হয়েছে, সেটা ইজ্জতে আছে কিনা, সেটা যতক্ষণ পর্যন্ত ইজ্জতে আছে সেটাকে মানুষ সম্মান করছে, তারামন বিবিরা সম্মান পাচ্ছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধা, যার প্রকৃত মুক্তিযোদ্ধা, সবাই না, মুক্তিযোদ্ধা বলে যারা দাবি করে তারা সবাই না, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে সেলুট করি। এই কারণে যে তোমরা মুক্তিযোদ্ধা করেছিল, মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং 30 লক্ষ মা বোন আর এই 3 লক্ষ মা বোনের যে সম্ভ্রম, সেটার বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, এই বাংলাদেশ, এইটা যারা স্বীকার করে মন থেকে, দিল থেকে, তাদেরকে আমরা ভালোবাসি। এবং এইটাই আমাদের চেতনা। তোমরা যদি বলো আমরা চেতনা বিক্রি করে খাই, ভাই আমরা চেতনা বিক্রি করে খাই, আমরা মিথ্যা বেহেশত বিক্রি করি না। আমাদের কথায় সূর্য থেমে যায় না, ঠিক আছে? আমরা কথায় কথায় হাদির মতন এইসব অসভ্য কথা বলি না, জঙ্গিদের মতন। আমরা বাংলাদেশের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, সবাই মিলেমিশে একটা সোনার দেশ চাই, যেটা মুক্তিযুদ্ধের চেতনায়, যে চেতনা বিক্রি করে আমরা খাই, সেই চেতনায় লালিত হবে। এটাই তো সবচেয়ে বড় কথা। আমরা তো এই আজকে প্ল্যাটফর্মে কথা বলছি, যদি কেউ এমন বাংলাদেশের সপক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের শক্তি যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, আমাদেরকে হয়তো কোনোদিন আর অনলাইনে দেখবেন না। ওই চা খাওয়ার চেতনাতে আমরা নাই, আমরা রাজপথে যায় ওই টেন্ডার বাজিতেও নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের মানুষের চেতনা থেকে মুক্তিযুদ্ধ বিলীন করে দিতে চাইবে, মুছে দিতে চাইবে, ততদিন পর্যন্ত আমাদের মতন যারা নিঃস্বার্থভাবে আজকে প্ল্যাটফর্মে কথা বলছে, তারা যতই নির্যাতন ওইদিকে বাড়তে থাকবে, আমাদের কণ্ঠ ততই বজ্রকণ্ঠে পরিণত হবে।
জয় বাংলা তত বেশি উচ্চারিত হবে, কারণ জয় বাংলা স্লোগানের উপর, জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগান না। আরে তোমরা বলো আওয়ামী লীগের স্লোগান, তোমরা বলো বঙ্গবন্ধু, আওয়ামী লীগের বঙ্গবন্ধু। আমরা মনে করি আওয়ামী লীগ না, আমরা মনে করি জয় বাংলা বাংলাদেশের স্লোগান। আমরা মনে করি বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছিল, তারামন বিবির মতন বিবিরা সেদিন সংঘবদ্ধ হয়ে তারামন বিবি হয়েছিল, সেতারা বেগম থেকে সেতারা মুক্তিযোদ্ধা হয়েছিল। আমরা সেটাকে লালন করি। এতে যদি তোমরা আমাদেরকে ট্যাগ লাগাও, আমাদের ভাই কোনো কিছু আসে চায় না, আমরা কোনো স্বার্থের রাজনীতি করি না। আমাদের কথা হলো আদর্শ যতক্ষণ আমাদের মনে থাকবে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করব। মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা, বঙ্গবন্ধু, বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আমাদের হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবে না। ধন্যবাদ। অবশ্যই, অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে একেবারে একমত। যে আমি শুধু এতটুকু আপনার সাথে যুক্ত করতে চাই যে বাংলাদেশে রাজাকারদের উদ্দেশ্যে বলি, আপনারা যত নৃত্য করবেন আমাদের গলা তত বেশি দরাজ কণ্ঠে আরো সামনে দেখতে পাবেন। আপনারা বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী শক্তিটা আছে, আপনাদের হইতে পারে অনেক অর্থ আছে, অনেক কিছু, আপনাদের ওই বট টিম আছে, কত টিম আছে, কত কিছু আছে। আপনারা একটা প্ল্যাটফর্ম বন্ধ করবেন, বট গাছের মতো আরো 10টা ফুলকি দিয়ে বের হবে। কারণ মুক্তিযুদ্ধ ঠিক তাই, মুক্তিযুদ্ধকে যত আপনারা দাবাতে চাইবেন আমরা তত বেশি গর্জে উঠব। কারণ আমরা কোন রাজনৈতিক দলের কাছ থেকে একটা পয়সাও পাই না, আমাদের ঘরের চুলা কোন রাজনৈতিক দলের জন্য জ্বলে না। তো এবং আমরা রেমিডেন্স যোদ্ধা। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি আমার পূর্বপুরুষ ছিলেন মুক্তিযোদ্ধা এবং আমি বর্তমানে রেমিডেন্স যোদ্ধা। পূর্বপুরুষ বাংলাদেশকে স্বাধীন করেছে এবং আমি বাংলাদেশের অর্থনীতিকে একটু চলমান রাখার জন্য চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের স্বার্থ। তো যাই হোক, আজকের আলোচনায় আবার ফিরে যাই। তো আমাদের সাথে তাজুল স্যার যুক্ত হয়েছেন। আমি তাজুল স্যারকে দেখতে পাচ্ছি না, আশা করি আমরা শুনতে পাবো। তাজুল স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তাজুল স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না, উনি চেষ্টা করছেন আমাদের সাথে সংযোগ আবার ঠিক করার জন্য। তো আমরা আরেকটু অপেক্ষা করি তার জন্য। তো ঠিক আছে। মনি ভাই, যে প্রশ্নটা আজকে করতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আপনার দৃষ্টিতে কি দেখলেন? কেমন ঈদ পালন করলো বাংলাদেশবাসী? কেমন ঈদ পালন করলো রাজনৈতিক ব্যক্তিত্বরা আমাদের বাংলাদেশে যারা আছে? শুনেন, কথাটা হলো যে বাংলাদেশে যারা এখন আছে আমরা কিন্তু সবাই বাংলাদেশি, এবং বাংলাদেশের সংবিধান আমাদেরকে সেই অধিকার দেয় যেন আমরা দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কথা বলতে পারি। আমার খুব অবাক লাগে যে এই যে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, একটা অবৈধ সরকার একটা নির্বাচন করলো এবং সেখানে গণভোটের আয়োজন করলো। আজকে গণভোট কোথায়? গণভোটের যে রেজাল্ট 69% নাকি 59%, সেটা নিয়ে উচ্চ আদালতে যাওয়া হয়েছে এবং সেটাকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। তো একটা অবৈধ সরকার সে বারে বারে বলছে যে আমি সংবিধানে মেনে একটা সাংবিধানিক একটা সরকার। তো এখন কথা হলো সংবিধানের কোথায় ছিল যে তারা বলছিল যে আমরা সংবিধান মেনে একটা নির্বাচন, আমরা বৈধ সরকার গঠন করেছি। এই ইউনূস সরকার, বিশেষ করে ইউনূস সরকার, আপনি দেখেন একটা সরকার যখন ক্ষমতা থেকে চলে যায় তাকে তার যে সুযোগ সুবিধা পায় সেটা 3 মাস। এখন যদি তারেক জিয়া যখন ক্ষমতা থেকে যদি সরে যান বা ওনাকে চলে যেতে হয়, উনি 3 মাস এজ এ প্রধানমন্ত্রী হিসাবে সুযোগ সুবিধা পাবেন। কিন্তু এই ইউনূস সরকার আপনি দেখেন কত বড় জালিয়াত, বেঈমান। এই নির্বাচন করে বিদেশ থেকে কতগুলা টাটকা
অপদার্থ মাল বাংলাদেশে ইম্পোর্ট করে। এতদিন শুনতাম যে বাংলাদেশের মানুষজন নাকি চুরি করে বিদেশে চলে যায়, আর ওরা কি করলো, বিদেশ থেকে কতগুলি আমদানি করলো মালকে, সেই মালরা বাংলাদেশ থেকে লুটে পুটে 144 কোটি টাকা হাঁ ভাট না ভোট কি একটা বানাইছে, 48টা শর্তের ভিত্তিতে 4টা কোশ্চেন, যার মধ্যে 2টা উত্তর হ্যাঁ অথবা না। আপনারা একটা যদি হ্যাঁ হয়, আপনি 3টা পছন্দ করেন না, একটা পছন্দ করেন, আপনার উপায় নেই, আপনাকে হ্যাঁ বলতে হবে। আবার তারা 144,000 কোটি টাকা খরচ করে হ্যাঁ ভোটের পক্ষে তারা কি করলো, প্রচারণা চালালো। এবং ভাই এটা আমি তুলনা করি কি, মানে যে আমরা যে রেস্টুরেন্টে খাইতে যাই, রেস্টুরেন্টে খাইতে গেলে যেরকম মেনু পাওয়া যায় না, তো একটা মেনু, একটা ফিক্সড করা মেনু থাকে, তো সেসব মেনুর মধ্যে তো আপনি সব খাবেন না। এটা হচ্ছে ফিক্সড মেনু টাইপের, হ্যাঁ ভোট না ভোট হয়েছে। আপনি হ্যাঁ দিলেও সেখানে কিছু পয়েন্ট থাকবে, কিছু কথা থাকবে যেটার সাথে আপনি একমত না, আপনি না দিলেও সেখানে কিছু থাকবে যেটার সাথে আপনি আবার একমত। মানে তাহলে আপনি কেন 144,000 কোটি টাকা আপনি কেন এটা খরচ করলেন? এটা কার টাকা? এটা কি তার পাপ দিয়েছিল? এটাকে একজন বাংলাদেশী ছিল? হিসাবে ভাই, হ্যাঁ একজন বাংলাদেশী হিসাবে আমি এতটুকু বলতে পারি আর কি, আমার কাছে এখন এটা মনে হচ্ছে এবং আমি মনে করি আমাদের বলা উচিত, কারণ যে লোকটা দেশটাকে এইভাবে বিক্রি করে গেল, যে লোকটা একটা দেশটাকে এইভাবে 50 এক একজন এক এক কথা বলে, কত বছর যেন আমরা পিছিয়ে চলে গিয়েছি। তো যে লোকটা এই কাজটা করলো তাকে তো আর সম্মান করার নিয়ে তো আর কথা মানে আসে না, ভিতর থেকে আসে না। একজন সত্যিকারের বাংলাদেশী হলে ডক্টর ইউনূসকে নিয়ে যে এখন সম্মান দিয়ে কথা বলবে, আমি ব্যক্তিগতভাবে সন্দেহ হয় যে আসলে কি সে বাংলাদেশী কিনা। তো সে তো কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আসছে। হ্যাঁ, আমরা যেমন ছোটবেলায় শুনছি জগারমার খিচুড়ি, লেখা যদি খারাপ হইতো আমাদের টিচাররা আমাদেরকে বলতো এই কোন জগারমার খিচুড়ি রান্না করছিস। তো এখন বলতে খুব ইচ্ছা করতেছে যে ইউনূসের মার খিচুড়ি রান্না করে গিয়েছে সম্ভবত, যার নাম আপনি চিন্তা করেন, ইউনূসকে ছাত্ররা ক্ষমতায় আনলো, কি একটা হাইপ উঠালো সারা দেশে, নোবেল বিজয়ী ইউনূস। আর কিছু কিছু লেসপেন্সার অপদার্থ যারা মানে দেশটাকে কতটুকু ভালোবাসে আমার প্রশ্ন উঠে, যারা 1971 আলবদর ছিল, আজকে তারা হলো লাল বদর। এই যে বাম বদর, লাল বদর আর আলবদর, এরা এখনো এসে ইউনূসের পূজা করতে চায়। তো আমার কথা হলো, ইউনূস তুমি আসলা, আয়শা তুমি দেশের কোনো কি কাজটা করছো 18 মাসে? তুমি প্রথমে আসছে 666 কোটি টাকা তুমি তোমার মওকুফ করাইলা। আচ্ছা, তোমার এগেনস্টে যেসব মামলা ছিল, তুমি কোনো মামলা কোর্টে তুমি যুদ্ধ করলা না, সব মামলা তুমি স্পেশাল আদেশে তুমি এগুলো উঠাই নিলা। আবার তুমি ক্ষমতা থেকে যাওয়ার পরে কি করলা, 1 বছর তুমি সকল সুযোগ সুবিধা পাবা। তোমার গ্রামীণ ব্যাংক যেসব অপকর্ম করেছে বাংলাদেশে, এর মতন অপকর্ম, এর মতন নির্যাতন বোধহয় পাকিস্তানিরা করতে সাহস পায়। মানুষের, গরিব মানুষের তুমি ঘরের টিন খুলে নিয়ে গেছো, ছাগল নিয়ে গেছো, তুমি তাদেরকে যা তা ভাবে তাকে তুমি তাদের জমি তুমি দখল করছো। তুমি ক্ষমতায় আসার পরে তুমি তোমাদের লোকজনকে দিয়ে কি হাইপ তুলাইলা যে এই শেখ রেহানা ওই 8 কাঠা না 5 কাঠা, তারপরে পুতুলের 2 কাঠা এই জমি, শেখ হাসিনার এই 5 কাঠা। আরে বেটা, তুই যে মাইলের পর মাইল এখন পূর্বাঞ্চলের জায়গা নিয়ে গেলি, এটার হিসাব কি তোকে দিতে হবে না মনে করিস? বাংলাদেশটাকে আজকে এই 18 মাসে উন্নয়নের একটা ইট পর্যন্ত সে গুনে যেতে পারে নাই। অথচ বিগত সারা 15 বছরে যে খরচ ছিল, যে উন্নয়নের খরচ ছিল, তার চেয়ে বেশি সে খরচ করেছে। তো বাংলাদেশের মানুষ কি এতই বেকুব? তুমি কতগুলি জঙ্গি মাস্তান রাস্তার ছেলে পেলে দিয়া তুমি রাস্তায় মপ করে তুমি কি সারা দেশের মানুষকে এইভাবে তুমি বন্দি করে রাখতে পারবা? মুক্তিযোদ্ধার চেতনাকে তুমি বিক্রি করাইতে পারবা? মুক্তিযোদ্ধার চেতনা এত তাড়াতাড়ি সৃষ্টি হয় নাই, 18 মাসে সৃষ্টি হয় নাই। এটা যুগের পর যুগ মানুষের অন্তরে নিহিত, এটা একটা স্পর্শকাতর জিনিস। এটা একদিন বাংলাদেশে উদ্ভাসিত হয়েছিল। তোমার বিচার হবে। বনি ভাই আপনি কথা বলছেন এর মধ্যে আমাদেরকে এখানে একজন কমেন্ট করেছে, এখানে লিখেছেন ইন্ডিয়ার দালাল।
তো এই দালাল সম্পর্কে আপনি কি বলবেন? এই পাকিস্তান, আমি তো বলি আজকে থেকে বলবো এদেরকে, যারা আমাদেরকে ইন্ডিয়ার দালাল বলবে তারা রাজাকারদের দালাল, পাকিস্তানের দালাল, শুনেন, আমেরিকার দালাল, কাফেরদের দালাল, আপনি এভাবে বলতে আপনি হবে। আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে আমি এত নোংরা ভাষায় বলতে পারবো না, যে পাকিস্তানকে শেষ পর্যন্ত যখন বাংলাদেশের জন্ম হলো তখন উদ্দেশ্য প্রণীত ভাবে এই পাকিস্তানি যে মিলিটারি, যে রিজিম, যে অত্যাচারিত যারা যুগের পর যুগ বাংলাদেশকে শাসন করেছে, শোষণ করেছে, তারা কিছু বীর্য রেখে গিয়েছিল বাংলাদেশে। এটা তো সত্য, তারা বিভিন্নভাবে ছিল। বঙ্গবন্ধু নিজেই বলেছে, তোমাদের যদি কোনো পরিচয় না থাকে, আমার আমার কথা বইল যে ৩২ নাম্বার তোমার ঠিকানা। তোমাদের যেহেতু অন্যায়ভাবে আমাদের মা বোনকে এইভাবে লাঞ্ছিত করে তোমাদের জন্ম দিয়ে গেছে, সেই বীর্যরা আজকে আমাদেরকে বলে ইন্ডিয়ার দালাল। আমরা যদি ইন্ডিয়ার দালাল হই, তাহলে তোমরা বাংলাদেশে থাকো কেন? তোমরা তো বাংলাদেশের নাম পরিবর্তন করো, বাংলাদেশের নতুন সংবিধান করো, নতুন জাতীয় সঙ্গীত করে দাও। আর তোমরা যদি বাংলাদেশে থাকো, যারা আমাদেরকে দালাল বলো, যারা আমরা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাকে বিশ্বাস করি, তোমরা তাহলে পাকিস্তানি বীর্য, এবং তোমাদের কোনো অধিকার নাই বাংলাদেশে থাকার। মনস্তাত্ত্বিকভাবে তোমরা এক কাজ করো, তোমরা এই এই দেশের নাম পরিবর্তন করো, তখন আমাদেরকে বইল, তোমাদের যদি ক্ষমতা থাকে তাইলে আমাদেরকে বইল। কারণ তুমি যে গর্ভ থেকে এসেছো সেটা পাকিস্তানি বীর্যের একটা বীর্যখানা ছিল। তোমরা সাবধানে কথা বলবা, সাবধানে কথা বলবা। এই কারণে তোমরা মাথায় টুপি, গালে দাড়ি রাইখা আল্লাহর কথা বইলা আল্লাহর সূর্যরে থামায় দাও। তোমরা তো সেই জাতি, ধর্মকর্ম করো না। তোমরা আজকে ইসরায়েলের সঙ্গে হাতাত কইরা এখন ইরানের সাথে লাগো যে ইরানকে শেষ কইরা দাও। তোমরা কিসের দালাল? দালাল ভাই বলো ভালো কথা। তো তোমরা আসলেই বাংলাদেশের জন্য জারজ, তোমাদের মা জারজ, তোমাদের বাবাও জারজ ছিল। তোমরা এই জারজ কমিটির তোমরা উৎপাদন। তো তোমরা দয়া করে বাংলাদেশ থেকে, তোমরা ভালো না লাগলে বাংলাদেশের নাম থেকে তোমরা সরে যাও। তোমরা নতুন একটা তোমাদের ল্যান্ড তৈরি করো, যেখানে তোমরা ইচ্ছা মতন বলতে পারবা। গালিগালাজ করা মানুষ কখন, আপনি একটা কথা চিন্তা করেন, মানুষ কখন করবে না? আপনি যেটা বলছেন এটা করবে না। যখন আপনার সাথে কথা বলে পারবে না বা আমার সাথে কথা বলে পারবে না, তখন এই যে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীরা একটা কমিউনিটি বানায় রাখছে, এরা বাই পেড, এদেরকে টাকা দেওয়া হয় প্রতি মাসে। জামাত কিন্তু সবাই কিন্তু পেড, ঠিক আছে, জঙ্গিরা কিন্তু পেড। এরা আসে শুধু অনলাইনে কিভাবে মানুষকে গালিগালাজ করতে হয়। এক শয়তানদের দেখলাম একটা কমেন্ট কইরা, এখন আবার সে মুচ্ছে দেখলো যে হ্যার গাড়ির উপরে পড়ে, সে আবার উঠে চলে গেছে সেটা রিলেট করে। তো আমরা বলি কি, তোমরা আবার তোরা মানুষ হ, দেশটাকে ভালোবাস, দেশের মানুষকে ভালোবাস। তোরা খালি বুঝিস না সত্যিকারের ইসলাম তোরা প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা কর। তোরা তোরা ইসলামী লেবাস পরে তোরা কখনো দেশটাকে ক্ষতিগ্রস্ত করতে পারবি না। মানুষ টুডে অর টুমোরো বুঝবে যে এরা হলো শয়তানের, ইবলিশের এরা অনুসারী। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তো আমাদের যে মূল আলোচক, যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমাদেরকে শোনাবেন, সেই আলোচক আজকে যুক্ত হতে পারছেন না। তো আমরা এই জন্য একটু আমাদের কথা এগিয়ে নিয়ে গেলাম। তো আমরা আরো 2 মিনিট অপেক্ষা করব তার জন্য, যে উনি যদি যুক্ত হন, আর নয়তো আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নেব। তো যাই হোক, বনি ভাই, আপনি কি মনে করেন যে এই যে আমাদের বাংলাদেশে বর্তমানে যারা খুবই বৈষম্য, কি বলবো এখন, বৈষম্য নিয়ে সোচ্চার, তারা কতটুকু বৈষম্য সম্পর্কে বোঝে, জানে, বা তাদের বৈষম্য নিয়ে যে তারা সোচ্চার, এটা কোন পরিধির মধ্যে সীমাবদ্ধ বলে আপনি মনে করেন? শুনেন, 1924 সালে থেকে যে জিনিসটা আমরা দেখলাম, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা, মানে যারা, এটা তো একটা মেটিকুলাস ডিজাইন ছিল, এটা তো ডিজাইনটা ওদের মধ্যে ছিল। 2024 সালে আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, 2024 সালে। তো সেখানে বৈষম্য নিয়ে প্রথমে তারা নামলো। তারা কি চাইলো?
যে চাকরি ক্ষেত্রে কোনো বৈষম্য চলবে না, নারীদের ক্ষেত্রে বৈষম্যের কথা বলে নাই, তারা যেটা বললো যে চাকরি ক্ষেত্রে কোনো বৈষম্য চলবে না। তখনকার প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত এটাকে কোর্টে গেল, কোর্টের থেকে আসলো, এখানে বলা হলো যে যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে একটা বিশেষ কোঠায় রাখাবে, ওটা বাদ দিয়ে দিল, ঠিক আছে, এটা ফিনিশ হয়ে গেল। কিন্তু তাদের তো মনে বৈষম্য ছিল না। বৈষম্য কোথায়? আপনি কি রাজনৈতিক বৈষম্যের কথা বলছেন, সামাজিক বৈষম্যের কথা বলছেন, অর্থনীতির বৈষম্যের কথা বলছেন, আপনি কি নিরাপত্তার বৈষম্যের কথা বলছেন, আপনি কি নারীর বৈষম্যের কথা বলছেন? বৈষম্য তো অনেক ধরনের আছে, সেই এক চাকরি বৈষম্য। তো এরা করলো কি, শেষ পর্যন্ত এসে এই বৈষম্যের যারা ছিল এবং এদের লেসপেন্সার ছিল, যারা পাকিস্তানের দালাল ছিল, আমি 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 একটা কথা বলতে চাই, এই যে এইসব যারা আমাদেরকে ইন্ডিয়ান দালাল বলে, এই যে 24 সালে জুরাইনে 111 জন মারা গেল, তারপরে রায়ের বাজারে 20 জন মারা গেল, ঠিক আছে, এদেরকে বলা হলো যে এই লাশগুলি ডিএনএ করে রাখা হবে, ভবিষ্যতে কেউ যদি এই লাশগুলিকে কি করে, মানে বলে যে আমার কেউ মারা গেছে, তাহলে ডিএনএ ম্যাচ করার পরে তাদেরকে অন্তত বলে দেওয়া হবে যে এই লোকটা এই এই মাটিতে এই কবরে শুয়ে আছে। আপনি চিন্তা করেন, এই যে 111 আর 20 জন, এদের কোনো লাশের দাবি করলো না কেউ। আপনি কি জানেন এটা কিন্তু জাতিসংঘের রিপোর্টে পর্যন্ত আসছে। তাহলে এই লোকগুলি কারা? এরা হইল এই যে যারা পাকিস্তানি বীর্য পাকিস্তান থেকে আমদানি করছে এই দেশে, এবং এই আপনি খুব ভালো করে জানেন পাকিস্তানের 2টা জঙ্গি সংগঠন তারা দাবি পর্যন্ত করেছে যে জুলাই অভ্যুত্থানের পিছনে তারা এইসব কর্মকাণ্ড করেছে, এবং তারা টাকা দিয়ে রোহিঙ্গাদেরকে হায়ার করে ঢাকায় এনে এদেরকে এইভাবে তারাই মেটিকুলাসলি এই জঙ্গিরাই তাদেরকে হত্যা করেছে। শুধু রোহিঙ্গা না, এখানে ভাই শুধু রোহিঙ্গা না, আমরা একটা রাষ্ট্র, যে রাষ্ট্র নাকি তাদের এত ছোট একটা রাষ্ট্র, কিন্তু আমাদের রাজধানীটাও তো দেখেন কি কত গ্যাদারিং, এখানে কত মানুষ, উপচে পড়া ভিড়, সেখানে আমরা আমি বলি দুইটা গোখরা সাপের ফার্ম রেখে দিয়েছি। যুদ্ধের পরের থেকে কোনো সরকার চিন্তা করে নাই এই 2টা গোখরা সাপের ফার্মকে সরাতে হবে ঢাকার থেকে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমি যাদেরকে গোখরা সাপের ফার্ম বলছি, আপনি কোনটা মনে করছেন? একটু দেখি তো আপনি বুঝতে পারেন কিনা। না, গোখরা সাপের একটা মেন শুনেন, গোখরা সাপ তারাই যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, স্বাধীনতা। এখন আমাদের বাংলাদেশে ঢাকায় দেখেন যে যুদ্ধের পর থেকে 2টা বিহারি ক্যাম্প আছে, একটা হলো জামাত শিবির প্রথমত, এইটার সাথে যুক্ত হয়েছে বিএনপি। তারা মুখে একটা বলে, কর্মে আরেকটা করে। এটা জামাত শিবির এবং তার লেসপেন্সার, তার জঙ্গি সংগঠন যেগুলি আছে সবগুলি মিলে একটা। এই এনসিপি বলেন, সেনসিপি বলেন, এবি পার্টি বলেন, ব্যারিস্টার না বালিস্টার ফুয়াদ বলেন, এগুলো তো সব এক। তারপরে এই যে আপনার ইনকিলাব মঞ্চ বলেন, এদের বাংলাদেশের জন্য এদের কি অবদান আছে? আজকে দেখেন ইনকিলাব মঞ্চের স্মৃতি শেষ, একটু পর পরে ফেস দেয় যে হাদি ভাইরা কি আপনারা ভুলে গেছেন? আরে হাদি ভাইকে, সে তো একটা জঙ্গি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে দেশটা এখনো অস্থির অবস্থায় আছে, তবে দেশের মানুষ ফিরে দাঁড়াচ্ছে। এবং সবচেয়ে ভালো কথা, যারা আমাদেরকে গালিগালাজ করেন, আমাদেরকে বিভিন্ন দালাল বলেন, তাদেরকে অনুরোধ করব, ভাই প্রকৃত ইতিহাসটা জানেন, প্রকৃত ইতিহাস জানেন। বাংলাদেশের যে সৃষ্টি, যে বাংলাদেশের আবহাওয়ায় আপনি লালিত পালিত, যে বাতাস নিয়ে, যে খাদ্য খেয়ে আপনার বাবা মা আপনি বেঁচে আছেন, মুনাফেক হয়েন না, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে যে তোমরা আসছিল বলে আমরা বাংলাদেশে, আজকে বাংলাদেশের ফ্ল্যাগ আমাদের গাড়িতে উঠে। তোমরা ক্ষমা চাও, তোমরা 71 সালে যে অপমান করছো, তোমরা ওপেন এসে বলো যে ভাই আমরা ভুল করছি। লন্ডনে এসে, আমেরিকা এসে পুট করে একটু কথা কয়ে যায় বেগা না, বল ভাই আমরা এগুলা করছি, আমরা এখন এগুলো আর করবো না, তোমরা আমাদেরকে পাও ধরি, তোমরা আমাদেরকে মাফ করে যাও, আমাদের ভুল হচ্ছে। ও তোমরা সেইটা করবা না, তোমরা 32 নাম্বার ভাঙবা। আরে তোমরা যে 32 নাম্বার ভাঙতে চাও,
32 নম্বর ভাঙলে 32টা প্রত্যেকটা ধূলিকণা বাংলাদেশের পরতে পরতে ছুটে ছড়িয়ে যাবে, তখন তোমরা কি করবা? এই অগ্নিস্ফুলঙ্গে এই জঙ্গিরা একেবারে বিলীন হয়ে যাবা। তবে খুবই ভালো লাগে এই কারণে যে যারা জঙ্গি, যা বাংলাদেশের বিপক্ষে কাজ করে, বিপক্ষে, তারা এখন দুধের মতন আর তেলের মতন, দুইটা যেমন একসাথে মিলে না, ভাগ হয়ে গেছে। আজকে যদি জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান তথাকথিত এইসব ইয়া না হইতো, তাহলে আমরা চিনতে পারতাম না আমাদের মধ্য থেকে যে তারা লালন করে। আমরা এখন খুশি যে আমরা তোমাদেরকে চিনি, তোমাদের সাথে আমরা বুক মিলে এখন চলতে পারবো, কারণ তুমি আমাদের শত্রু। কিন্তু আমাদের মধ্যে যখন তোমরা লুকিয়েছিলা, তখন আমরা বুঝতে পারি নাই। সেই জন্য আমাদের জন্য একটা ভালো সময় আসছে। তবে একটা জিনিস মনে রাখো, তোমরা যতই কিছু করো, বাংলাদেশকে আফগানিস্তান বানাইতে পারবা না। তোমাদের নেতা ফেতা এগুলো কতক্ষণ পর পর করে আফগানিস্তান বানাবে, অমুক করবে, তমুক করবে, তালেবান বানাবে, পাকিস্তান বানাবে। মাজার মাংস না, মাংস রেখে ভিতর থেকে হাড্ডিগুলি সব সরায় ফেলবে। বাংলাদেশের মানুষ সম অবস্থানে বিশ্বাস। ধন্যবাদ সানি ভাই, অনেক কথা বলে ফেললাম। জঙ্গিরা, আমার শেষ কথা, জঙ্গিরা তোরা মানুষ আবার সত্যিকারের তোর মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে সালাম কর। যে মা তোদেরকে জন্ম দিচ্ছে, তুই সেই মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। এবং বাংলা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ অনেক দেশে যুদ্ধের পরে এই ধর্ষণের মাধ্যমে যেই সন্তানগুলো জন্ম নেয়, অনেক দেশ রাষ্ট্রীয়ভাবে সেই সন্তানগুলোকে তারা অফিসিয়াল ভাবে পৃথিবীতে সবাইকে জানায় না, কিন্তু কোনো না কোনো প্রক্রিয়ায় তাদেরকে একটু চিহ্নিত করে রাখে। হ্যাঁ, তা তো অবশ্যই করে রাখে। হ্যাঁ, এবং চিহ্নিত করার কারণে তারা একসময় না একসময় দেশপ্রেমিক হয়ে ওঠে। না, এখানে একজন কমেন্ট করতেছে, আমাকে বলতেছে তুই হইলি জঙ্গি, আসল জঙ্গি তুই মোনাফেক। আচ্ছা, তুই যে আমার এই কথাটা বললি, তোর প্রতি সম্মান রেখে বলি, আমাদের সবচেয়ে বেশি ক্ষমতা ধর যারা মহামানব ছিল, আমাদের সব নবীরা। এমন কোন নবীর এমন ক্ষমতা ছিল যে সূর্য থামায়া দিচ্ছে? তোর যে নেতারা বলে যে সূর্য থামায়া দিলাম, এমন কোন নবী বলছে যে এই যে আমি বেহেশতের টিকিট বিক্রি করতেছি, তোর নামাজ রোজা করতে হবে না, তুই সারাদিন ওই মাইয়া মানুষের ওলনা ধইরা টানবি, রাত্রেবেলা ওই যা খুশি তা করবি, আর এই বেহেশতের টিকিট নিয়ে যা, বেহেশতে যাবি? তুই এটার উত্তর তো দে তো দেখি। যদি এটার উত্তর দিতে পারিস, তাহলে বুঝবো তুই আসলে মুসলমান, না হলে তুই শুধু মুনাফিক না, তুই কাফের। তুই আল্লাহর উপরে কথা বলিস, নবীর উপরে কথা বলিস। ও, এখন চুপ করে আসছিস কেন? এখন কথা বলতে পারিস না? তোরা যারা আমাদেরকে বলিস আমরা মুনাফিক, ও এখন হাতের মধ্যে লাগে? কাঠমোল্লাগিরি ছাইরা এবার মানুষ না, আমি সেটাই, আমরা শেষের দিকে আমার কাছে সেটাই হঠাৎ করে পরিবেশ যেটা মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে, যেমন আপনি হয়তো বা অবশ্যই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদিদের লাগারের মধ্যে যে সমস্ত বাচ্চাগুলো জন্ম নিয়েছিল বা ইহুদিদের, তাদেরকে একটা ট্যাটু করে দিয়ে তাদের একটা নাম্বার লিখে দেয়া হতো, তাই না? তো আমাদের বিগত সরকারে এটা ভুল করছে। তারা খুবই ভুল করেছে। আমি বলবো বঙ্গবন্ধু এই ভুলটা করেছে। বঙ্গবন্ধু এই ভুল করেছে। যতগুলা পাকিস্তানি রক্তের বাচ্চা ছিল, এদের সবাইকে ট্যাটু করে দেওয়া দরকার ছিল, পায়ের তলায় একটা জায়গায় চিরস্থায়ী সিল মারে দেওয়া দরকার ছিল। তাহলে তারা ওইটা দেখতো, আর তাহলে তারা দেশের প্রতি আনুগত্য হতো। রাইট, এটা আপনি খুব একটা সুন্দর কথা বলছেন, যে আসলে মানুষের তো ভুল করে। আর আমাদের ব্যাপারটা হলো কি, আজকে আমরা সবাই এই যে প্ল্যাটফর্মে কথা বলতেছি, আমাদের কোনো জীবনের মায়া বলেন বা কে কি বললো, আমরা সত্যি কথাটা বলে যাচ্ছি, এবং এটা আমরা বলবই, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করব এটা বলতে, এবং আমাদেরকে মানুষ যেন প্রশ্ন করে আমরা কোথায় ভুল করতেছি। কিন্তু বাংলাদেশের মানুষ মুক্তি পাক। বাংলাদেশ যে অর্থে বাংলার চেতনা
সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল, সেই বাংলাদেশটা যেন আমরা ফিরে পাই। ঠিক আছে। আর আমরা হলাম একটা খুব আবেগী জাতি, বঙ্গবন্ধু খুব আবেগী ছিলেন, এটা তো অবিশ্বাস করার দরকার নাই। বঙ্গবন্ধু এই জারজগুলিকে মাফ করে দিয়ে খুব ভুল করেছিলেন, এটা আমাকে আজকে বলতেই হয় ওনার ভুলের কথাটা। নাইলে এরা কিভাবে শক্তি পায়, কিভাবে সাহস পায়, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, স্বাধীনতার কথা বলে, এখানে আবার তাদেরকে গালি দেওয়ার মতো। হ্যাঁ, তারা গালি দিতে পারতো। আজকে তারা যদি পাকিস্তানে চলে যাইতো, আফগানিস্তানে চলে যাইতো, আর ওগো জুতার বাড়ি খাইতো রাইতের বেলা, ওই ওদের তাবুতে নাউজুবিল্লাহ, ওগুলা বলতে ইচ্ছা করে না, তাইলে তোরা বুঝতি তোরা কি জিনিস। আছে এদের মধ্যে কিছু ভিক্ষুক আছে যাদের পরিবারের কয়েকজন সদস্য থাকে পাকিস্তানে, আর এরা সম্পূর্ণ পরিবার নিয়ে থাকে বাংলাদেশে। মানে তারা গাছেরটাও কুড়াবে, তলারটাও কুড়াবে। মানে বাংলাদেশের দই মন্ডাও খাবে, আবার পাকিস্তানের পেশোয়ারি পোলাও খাবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু রাজাকার আছে, মেরুদণ্ডহীন মানুষ। এইটা এদের না এই যে এরা যারা বাংলাদেশে, বিশেষ করে যারা বাংলাদেশে যারা মৌলবাদী রাজনীতি করে, কারণ এদের 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 হাই লেভেলের যে সে একসময় জাসদ করতো, জাসদ ছাত্রলীগ করতো, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ঠিক আছে। মানুষের সামনে আকিস বিড়ি খাইতো, আর ঘরে ভিতরে যায় ব্যানসন এন্ড হ্যাজেস ছাড়া চলতো না। তো এদেরকে তো আমরা তো রক্তে রক্তে চিনি। ঠিক আছে। তো এখন কথা হইল রে ভাই, তোদের একটা জিনিস করা উচিত, তোরা বাইরে পড়ছিস, এখন খালি সময়ের অপেক্ষায় থাক। ছাই দিয়ে যখন তোদেরকে ধরা হবে, তখন এই যে সানি ভাই যে বলছে টাট্টু না, তোদের কপালের মধ্যে পার্মানেন্ট সিল মাইরা দেওয়া হবে। না, আমাদের এই ট্যাটু সিস্টেমে যেতেই হবে, এদেরকে আইডেন্টিটি দিয়ে দিতে হবে। এটা সম্ভব না। ঠিক আছে। কিভাবে একটা রাষ্ট্র চলতে পারে আপনি কি মনে করেন? এই জিনিসটা হলো সবচেয়ে বেশি এরা তো কখনো আদর্শের রাজনীতি করে না, এরা করে স্বার্থের রাজনীতি। এবং এরা কোনো রাজনৈতিক দলও না, এরা তো ইসলাম নাই। এখন চাচ্ছে এরা একটা মধ্যপন্থী দল হয়ে কিভাবে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের শাসন ব্যবস্থা এইটাকে তারা কুক্ষিগত করতে পারে। যেহেতু আপনি এই কথাটা উঠালেন, আমরা যদিও শেষের দিকে, তারপরে আজকে এই কথাটা দর্শকদের উদ্দেশ্যে জানানো উচিত। দর্শকরা এবং বাংলাদেশের যারা সবাই প্রতি দর্শকরা, আপনারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিবেন এখন আমি যে কথাটা বলবো, সেটা হচ্ছে পশ্চিমা দুনিয়ার একটা টপ বৈষম্য। সেটা একটু আপনাদের প্রতি জানানো উচিত, কারণ আমাদের বাংলাদেশের মানুষ এটা চিন্তাও করে না, বুঝতেও চায় না। এই ব্যাপারে মানে কখনো চিন্তা করে কিনা আমি জানি না, বা কয়জন করে সেটাও জানি না। সেটা হচ্ছে, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত মুসলিম কান্ট্রিগুলা, দেশগুলা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এবং তাদের ওখানে যুদ্ধ হবার আগে তাদের বন্ধু কে ছিল। আজ তারা আমাদের বন্ধু হতে চাচ্ছে, এবং আমাদের দেশে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বন্ধু হতে চাচ্ছে। এক কথায় যে আমরা বলতে পারি, আমেরিকা যখনই কোনো দেশকে ধ্বংস করতে চায়, তখন তারা সেই দেশের সাম্প্রদায়িক শক্তিকে প্রথমে টার্গেট করে, তাদের বন্ধু হয়, তাদেরকে রসদ দেয়, যোগান দেয়। ঠিক যেরকম আফগানিস্তানে হয়েছে, বিভিন্ন দেশে, সিরিয়াতে হয়েছে, বিভিন্ন দেশে আপনারা দেখতে পাবেন, মধ্যপ্রাচ্যেও দেখতে পাবেন। তারা সর্বপ্রথম ওই দেশে যারা জাতীয়তাবাদী না, যারা উগ্রবাদী, তাদেরকে তাদের বন্ধু বানায়। তারপরে আবার তারাই ক্যাম্পেইন করে, তারাই অ্যাডভার্টাইজ করে যে দেখো ওইখানে টেরোরিস্ট, মানে আপনাকে টেরোরিস্ট বানাবে, তারপর আবার আপনার উপরে হামলা করবে। এটা হচ্ছে আমেরিকার বৈষম্য। তো আল্লাহর রাস্তা আপনারা এটা একটু বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশে একটা কথা আপনি যখন বলছেন, আমার একটা জিনিস কথা বলতে হয়, যে এটা আমরা সবাই ভালো করে জানি যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর দরকার নেই, তার কোনো শত্রুর দরকার নেই। শত্রুর দরকার নাম্বার 1। শুনেন, আজকে আমরা মুসলমান, আমরা নিজেকে মুসলমান হিসেবে দাবি করি। তো আপনি দেখেন, আমাদের মধ্যে শিয়া এবং সুন্নি সম্বন্ধে যতটুকু না বিব্রতকর ব্যবস্থা আছে, বা যেটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না, এর চেয়ে বেশি চিন্তা করে এই জায়নিস্টরা, এর চেয়ে বেশি চিন্তা করে আমেরিকানরা। এরা উস্কিয়ে দিচ্ছে যে
এরা 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 মুসলমান না, এরা 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 শিয়া, এরা সুন্নি, এরা মুসলমান না। আরে বেটা, তুই মুসলমানের কি বুঝিস? আমার কথা হলো ভাই একটা জিনিস, আমি ভাই এত হাদিস কোরআন বুঝি না, আমি সোজা বলি আল্লাহ একটা, উনি আমাদেরকে সৃষ্টি করছেন। এখন শিয়া সুন্নিটা মানে কিনা, তারা যদি মনে করে হ্যাঁ আল্লাহ একজন, এটার কোনো কোনো ইয়া নাই, নবী একজন, ধর্ম একটা, ইসলাম একটা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এখন যদি একজন আরেকজনের গুরুত্ব দেয় যে এই 4 খলিফার মধ্যে ওই খলিফা আগে হইলে ভালো হইতো, এর শক্তি বেশি ছিল, আমাদের তো এগুলো পরে আসবে রে ভাই। তো এইগুলা নিয়ে দাঁড়া করাইয়া তোমরা মুসলমানদের মধ্যে বিভেদ করবা, তোমরা তো হইলো এই মুসলমানদের এগুলা নিয়ে যারা কথা বলে তারাই আজকে ওই ইরানকে সাপোর্ট করে না, ওরা আজকে এই রাজতন্ত্রকে সাপোর্ট করে। ওরা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন রাজতন্ত্রের কথা বলেন নাই, তিনি যদি রাজতন্ত্রের কথা বলতেন তাহলে এই 4 খলিফা আসতেন না। ঠিক আছে? তো এখন কথা হইলো এই যে আমাদের দেশের কিছু এরা হলো কি আমেরিকান পেইড কিছু লোকজন, এরা এই দ্বন্দ্বটা লাগায়া মুসলমানদের বিভাজন করে। আজকে একটা জিনিস কেন চিন্তা করেন না, একটা ইরানের মতন একটা সামান্য দেশ যার ভিতরে এত দ্বন্দ্ব ছিল, আজকে যখন খোমেনি মারা গেল, যুদ্ধে যখন জড়ায় পড়লো, তখন আর খোমেনি নাই, আর কোনো দ্বন্দ্ব নাই, সকল জাতীয় স্বার্থে সবাই এক, সবাই ইরানকে ভালোবাসে। আরে কি আশ্চর্য! তো আমাদের মধ্যে কেন এই উপলব্ধিটা হয় না? আজকে সবাই মরার জন্য, মরলে নাকি তারা শহীদ হয়ে যাবে, আর আমরা আমাদের এক ভাই আরেক বাইরে জঙ্গি, মানে কি ইন্ডিয়ান দালাল কই আমরা মারতেছি। আমরা একজন ভাই জেলের থেকে যখন মুক্তি পাইতেছে তখন আরেকটা সোনার দেখে তারে আমরা আবার জেলে ভরে দিতেছি। তো তোমরা তো আগে বাংলাদেশটাকে আগে সুন্দর মতন রাখবা, তারপর তো অন্য কিছু। ইরান থেকে শিখো না কেন? না, তোমরা ইরান থেকে শিখবা না, কারণ তোমরা বলবা কি, তোমাকে তো এই আমেরিকা পয়সা দেয় আর ইসরায়েল পয়সা দেয়, যে ইরান তো মুসলিম রাষ্ট্র না। তো খেলাটা দেখতেছে না, এখন খেলাটা দেখবে না তারা। তো আমার কথা হইলো কি, ইসলাম খুব সহজ একটা রাস্তা। এখানে এখানে চন্দ্র সূর্যরে দাঁড়া করানোর কোনো ব্যবস্থা নাই, এখানে বেহেশত টিকিট বিক্রি করার কোনো ইয়া নাই, এখানে মা বোনদেরকে কাজ করার কোনো বাধা নাই, তারা আমাদের সমাজের অংশ। তোমরা যারা এইসব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলি নিচের থেকে আইন না, এ নামাজের সময় বুক হাতে বানবো না পাশে বানবো, আরে বেটা হাতে আগে বানবো না পরে বানবো, সে আল্লাহরে স্বীকার করে কিনা, আল্লাহরে কি শ্রদ্ধা করে কিনা। ও ভিতরে মুখে মুখে শেখ ফরিদ, আর বগলে হইলো 5 ইঞ্চি ইট। শয়তান, এগুলি হলো শয়তান, এগুলি দেশটারে, এই জাতিটাকে, মুসলমানদেরকে বিভাজিত করে পুরা দুনিয়াটাকে ম্যাসাকার করে রাখছে। কিন্তু এটা তো থাকবে না। অনেক ধন্যবাদ, দেশের মানুষকে ভালোবাসো আগে। অনেক ধন্যবাদ গনি ভাই। আজ আপনি যদি ধর্মের কথাটা উঠালেন, তো আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে দর্শকদেরকে একটু চিন্তার খোরাক দিতে চাই। সেটা হচ্ছে, দর্শক আপনারা একটু স্মৃতিচারণ করুন দয়া করে। আজ থেকে এই যে এই ইউনূস আসার আগ পর্যন্ত বাংলাদেশে আমরা ধর্মীয় ভাবে কতটুকু উন্নতি করতে পেরেছিলাম। ইউনূস আসার আগ পর্যন্ত আমরা প্রবাসে থাকি, আমাদের সাথে যখন মানুষ কথা বলে তখন আমাদেরকে বলে, তোমরা বাংলাদেশের মানুষ অনেক ভালো মুসলিম, তোমরা অনেক সাদাসিধে, তোমরা ধার্মিক, এই কথা বলতো। কিন্তু এখন ইউনূস আসার পরে থেকে এখন আর এই কথা কেউ বলে না। এখন আমাদেরকে অনেকে সবাই চিন্তা করে আমরা পাকি মুসলিমদের মতো উগ্রবাদী। তো যাই হোক, যে প্রশ্নটা, যে চিন্তাটা আর একটু খোরাকটা দিতে চাই দর্শকদের কাছে, যে আপনারা একটু চিন্তা করবেন যে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে ইসলাম কতটুকু উন্নতি করেছে। পৃথিবীর মধ্যে মুসলিমদের সবচেয়ে বড় জামাত হয় মক্কা মদিনাতে, তারপরে সবচেয়ে বড় জামাতটা কোথায় হতো? আমাদের বাংলাদেশে। আপনার প্রয়োজন নেই তাবলিগ করার, আমি নিজেও করি না তাবলিগ, কিন্তু ওইটা আমার একটা গর্বের বিষয় ছিল যে মক্কা মদিনার পরে মুসলিমদের সবচেয়ে বড় জামাত আমার দেশে হয়, সেটাকে আমরা বলতাম বিশ্ব ইজতেমা। কিন্তু আমরা কতখানি মানসিকভাবে
কি বলবো, বিকারগ্রস্ত, কতখানি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরে আমরা সেই বিশ্ব জামাতটাকে আর বিশ্ব জামাত রাখিনি। সানি ভাই, সেই সেই তাবলিগ জামাত এখন তিন ভাগে, দুই ভাগে বিভক্ত। ইন্টারেক্ট করতে চাই আপনাকে এই ব্যাপারে। জি অবশ্যই। কারণ আমি তো ওই এগুলো নিয়ে বা আমি যতটুকু জানি আমি তো ওইটাই মানতে পারি না, বা ওইটা ঠিক মতো আমি মানি না। কারণ আমি মানি না, আমার ভয় লাগে যদি আমি ভুল হয়ে যায় তাহলে তো ধরাটা খামুরে ভাই। ঠিক আছে, আমার কাছে তো এত বড় ইয়া নাই আমি চন্দ্র সূর্য আটকাই দিব বেহেশতের টিকিট বিক্রি করবো। আমি তো জানি বেহেশতের টিকিট যদি নিতে হয় অন্যভাবে আমার নিতে হইব। কোনো বেটা কোনো মানে নবীরাও কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করে নাই। আচ্ছা, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আপনাকে, আপনি যে কথা বলতে আমি খেইটা হারায় ফেলাইলাম, যে একটা কথা, ছোট্ট কথা বলি ভাই। আপনারা এই 24-এর আগে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে দেখছেন হাজার হাজার লাখ লাখ মানুষ হইছে। এই যে কি বলে কত কিছু পদবি এগো, আনসারি, খানসাবি, আজহারি, তারপরে কত কিছু নাম এগো। এরা এদের কাছ থেকে শুনছি আমি ব্যাপারটা। আমি এই যে যারা আমার গালিগালাজ করতেছেন তাদেরকেও আমি বলি যে সুদ খায়, ঠিক আছে, সে নাকি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এগুলো আমি ওনাদের কাছ থেকে শুনছি। এমনও শুনছি যে যারা ঘুষ খায় তারা তাদের মায়ের সাথে ওই আরবি শব্দতে জিনা বলে না, জেনা বলে, সেইটা নাকি করে। আমার কথা হইলো এই যে তোমরা যারা ইসলাম ইসলাম করে পাগল হয়ে গেছো, বাংলাদেশে স্বীকৃত সর্ববৃহৎ এবং সর্বনিকৃষ্ট সুদখোর হইল ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক, এবং এটা সৃষ্টি করেছে তোমাদের নোবেল বিজয়ী অথর্ব অযোগ্য ডক্টর ইউনূস। তোমরা যখন দেখলা ডক্টর ইউনূসরে তোমরাই বানাইলা যে বাংলাদেশের শাসনের প্রধান, তাইলে এর প্রতিবাদ তোমরা কোথায় করলা? তোমরা কি দেশে তোমাকে কোনো মৌলানা পাও নাই, কাঠমুলসি পাও নাই, কোনো চৌকিদার, দফেদার, স্কুলের পিয়ন, রাস্তার সুইপারে পাও নাই যে বেটা জীবনে ঘুষ খায় না? তার কিলের জন্য বানাইতে পারলো না? তোমরা কিভাবে? তোমরা তো সবগুলি তোমাদের মায়ের সাথে জিনা করো। যারা ইসলামী এইসব কথাবার্তা করে তোমরা কি বলো যে এই ইউনূসকে সাপোর্ট করছো? তোমাদের মতন ভণ্ড, তোমাদের মতো মুনাফিক পৃথিবীতে কি আর আছে? আমি ভাই আগে এই ওয়াজ টোয়াজ এগুলো শুনতাম, কিন্তু যখন দেখলাম যে সুদ করে তারা সাপোর্ট করে, তারা ইয়া করে, তখন মনে হলো এগুলো তো আসলে একটা বজ্জা মুনাফেক। মুখে একটা কয়, অন্তরে একটা বিশ্বাস করে। তাইলে তোমরা তো সেই দিন মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। তোমরা যারা যারা জঙ্গি, জামাত, শিবির, এবি, তোমরা তো সবাই তোমরা তোমাকে মায়ের লগে জিনা করো, ওরে যেদিন তোমরা সাপোর্ট করছো। এই কথা কইলে, এই সত্য কথাটা কইলে তোমাকে অন্তরের মধ্যে যায় বারুদের মতন, এই ইরানের মিসাইলের মতন যায় লাগে। না, এটা হচ্ছে ভাই আপনি বলেন এটা এরকম, আমি বলি এটা হচ্ছে পাকি মুসলিম, এটা হচ্ছে পাকিস্তানি মুসলিম। ভাই মুসলিম একটাই যে আল্লাহকে বিশ্বাস করে, ভাই এটা হচ্ছে পাকি মুসলিম। এই পাকি পুকি মুসলিম না, এগুলো সব মুনাফিক, এগুলো জারস। মুসলিম বলে একটা জিনিসই আছে, বুঝছেন? তো ভাই এখনো সময় আছে, আবার তোরা মানুষও দেখ একসাথে মিলেমিশে সুন্দরভাবে বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা সবাই লালন করে দেশটাকে বাংলাদেশের মতন রাখতে পারি কিনা। আর যদি ক্ষমতা থাকে তাহলে আয়াপর বাংলাদেশের নাম চেঞ্জ করে ফেলা, জাতিসংঘ চেঞ্জ করে ফেলা, মানচিত্র চেঞ্জ করে ওই ইন্ডিয়া কি বার্মা বুর্মা আছে তো বৃহত্তর কি একটা বানাবি। ওই যে হাসনা না কি নাম, ওই হেরা একটা ম্যাপ বানাইছিল, আয় ল যায় ওইটা বানায় আমরা ডাক দিস, তোকে দেশে যায় শান্তিতে বসবাস করবি। তবে এইসব মববাজি চলবে না, এইসব দুর্নীতি চলবে না। তোরা রাস্তায় ভিক্ষা কইরা খাইতে, একটা চাকরির জন্য বৈষম্য কইরা আজকে লাখ লাখ নারীকে তোরা চাকরিচ্যুত করছিস। কয়জন মহিলারা তোরা পেয়ে দিছিস যে ঠিক আছে তোমার চাকরি নাই, তুমি আজকে 10,000, 5,000, 1,000 টাকা করে তুমি প্রতি মাসে আমার কাছ থেকে নিয়ে যাও। এই সর্বনাশটা যে তোরা করছিস দেশের জাতির জন্য, পারিস না আজকে এইসব মহিলাদেরকে? এরা বাধ্য হয়ে এখন রাস্তায় না, তারা
বিভিন্ন আকাম কুকামের সাথে জড়িয়ে পড়তেছে, যারা বুক ফুলায় সকাল 5টার সময় একটা টিফিন গাড়ি নিয়ে 3,000-5,000 টাকা বেতনের জন্য তারা কাজ করতো আর নিজের মনে করতো আমি স্বাবলম্বী। তোরা কিন্তু এইভাবে পার পাবি না। মুক্তিযুদ্ধের চেতনা ওইটাই ছিল, যাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বলে এত গালি দেশ, মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে আমার মা বোনরা স্বাবলম্বী হবে। একটা সংসদ বানাইছস, 10টা মাইয়া মানুষ নাই এখানে, বাংলাদেশে মেয়ে মানুষ নাই কথা বলার মতন, তাদের দাবি দেওয়া নাই, তাদের রাইট নাই। যাক ভাই, এইসব কথা কইলে সারাদিন কথা বলতে হবে, অনেক কথা। যাই হোক, খুব ভালো লাগলো ভাই, আমি একটা সময় পাই না, আর খুব মিস করতেছি তাজুল মোহাম্মদ ভাইকে, উনি কেন জানি ইয়া হয়ে গেল। হ্যাঁ, উনি তার যান্ত্রিক ত্রুটি, তার সম্ভবত ডিভাইসের জন্য উনি যুক্ত হতে পারলেন না। আমি অনেকবার চেষ্টা করেছি সরাসরি যুক্ত করবার, তারপর ঘটনা তো যাই হোক, এর জন্য আমাদের আলোচনাটা আজকে একটু লম্বা হয়ে গেল, তো তার জন্য অপেক্ষা করতে। না ভাই, আমি আমার একটা দোয়া কি, মুসলিম বিশ্বের জন্য আল্লাহ শান্তি দেখ, তাদের মাথা উঁচু করে তারা যেন বাঁচতে পারে। সবাই আমরা আমাদের আকীদাগত এই সেই অনেক থাকতে পারে, ওগুলা না, আমরা কিন্তু সবাই মূলত মুসলমান। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক নবীকে আমরা শেষ নবী মনে করি, এবং ইসলামী আমাদের পথ প্রদর্শনের একমাত্র ওয়ে, এটাকে আমরা বিশ্বাস করি। সেই জন্য আমি মুসলিম উম্মার জন্য দোয়া করি ভাই। কিন্তু এইগুলা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে আল্লাহ যেন তাদের মধ্যে গজব নাজিল করে, এই দোয়াটা করি। অবশ্যই। অনেক ধন্যবাদ বনি ভাই। আমি দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং অগ্রিম কৃতজ্ঞতা জানাচ্ছি পরে যারা এই অনুষ্ঠানটি দেখবেন। দর্শক, আপনাদের মতামত আমাদেরকে লিখে পাঠান। হ্যাঁ, তবে যদি কোনো গালি দিতে চান তাহলে লাইভে এসে গালিটা দিয়েন, ভালো লাগবে। তো সাথে সাথে তাহলে আপনার গালির উত্তরটাও আমরা দিতে পারবো। তো যদি আবার আপনি কাপুরুষ হয়ে থাকেন তাহলে তো লাইভের পরেই গালিটা দিবেন, যাতে আপনাকে আর উত্তরটা না দিতে পারি আমরা। তো যাই হোক, যারা স্বাধীনতার পক্ষের মানুষ আছেন অবশ্যই তারা আমাদেরকে আপনাদের মতামত লিখে পাঠাবেন, এবং যেমনটি আমরা প্রতিদিন ধারাবাহিক মুক্তিযুদ্ধের অনুষ্ঠান করে থাকি, তো আমাদের তাজুল স্যারের বেশ কয়েকদিন ধরে একটু ইন্টারনেটের সমস্যা দেখা দিচ্ছে, তো আমরা চেষ্টা করছি এই ব্যাপারে একটু কাজ করার। তো আমাদের সাথেই থাকবেন, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক কোনো প্রশ্ন যদি আপনাদের মাঝে থাকে অবশ্যই আপনারা তা করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার। আর সমসাময়িক যে কোনো বিষয় বা রাজনৈতিক যে কোনো বিষয়, দেশের স্বার্থের যে কোনো বিষয় নিয়ে যদি আমাদের আলোচনা করবার থাকে, আপনারা অবশ্যই তা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের পরের অনুষ্ঠানগুলো সাজাবার। তো দর্শক, আজ তাজুল স্যারের অপেক্ষা করতে করতে আমি আর তাজুল ইসলাম বনি ভাই অনেক গল্প করলাম আপনাদের সামনে। তো সেখানে অনেক কথা বলেছি আমরা। যদি আপনাদের কোনো মতের অমিল হয় তাও আপনারা আমাদেরকে লিখে পাঠাবেন, আমরা চেষ্টা করব সেইটার আলোকে আবার কথা বলার। তো আজ আমরা যে কথাগুলো বলছিলাম, এটা আসলে অন্য আরেকটি অনুষ্ঠানের বিষয় একটু এখানে চলে এসেছে। তো আমি আজকেই একটু সেই অনুষ্ঠানটি নিয়ে একটু ঘোষণা দিতে চাচ্ছিলাম আপনাদের কাছে, যে আমরা একটি অনুষ্ঠান নিয়ে আসছি, এবং সেই অনুষ্ঠানটির নাম এখনো আমরা পুরোপুরি ঠিক করিনি। তো যাই হোক, নামটা অনেকটা এমন হবে যে প্রবাসের মাটিতে রাজাকারের নৃত্য, বা প্রবাসের মাটিতে রাজাকারের হুঙ্কার, এরকম একটা কিছু আমরা নামটা দিব। তো যাই হোক, প্রবাসের মাটিতে যে রাজাকাররা আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের আগামী অনুষ্ঠানটি সাজাবো। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো বুদ্ধি যদি আপনারা আমাদেরকে দিতে চান, তাহলে অবশ্যই আপনারা তা লিখে পাঠাবেন। তো আমি আবারও জানাচ্ছি তাজুল ইসলাম বনি ভাইকে, ভাই ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা গালিগালাজ দিচ্ছেন, আমাদেরকে গালিগালাজ দিচ্ছে, তাদেরকে 2বার ধন্যবাদ। হ্যাঁ, তাদের প্রতি 2বার ধন্যবাদ। অবশ্যই না, 2বার না, 2বার ধন্যবাদ। সবার জন্য একবার, তাদের জন্য 2বার, যে তারা আমাদের কথাগুলি শুনছেন, এবং আশা করি প্রশ্নগুলির উত্তর আপনারা বের করতে চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো দর্শক, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাংলাদেশে যারা আছেন তারা নিরাপদে থাকবার জন্য যে ব্যবস্থা নেবার দরকার সেই ব্যবস্থাই নেবেন।